ক্রোয়েশিয়া বাঁচতে বাঁচতে বেঁচে গেছে, পানামা পা শেষ পর্যন্ত নামিয়েছে, পা তুলে বসেছিল তারা ক্রোয়েশিয়ার বিপক্ষে। তারপরে একের পর এক সুযোগ এসেছিল, ফার্স্ট হাফে ক্রসবারে লেগেছে, গোল তবু হয়নি। ক্রোয়েশিয়া কখনো কখনো স্তব্ধ হয়ে যাচ্ছিল, সেই ক্রোয়েশিয়া সেকেন্ড হাফের পারফরমেন্সে ফিরল ম্যাচে এবং গোল করলেন আন্তে বুদিমির। লুকা মডরিচের 200তম ম্যাচ ছিল আজকের ম্যাচটা, ক্রোয়েশিয়ার জন্য এমনিতেই স্পেশাল ছিল। তারপরও হচ্ছে ফার্স্ট ম্যাচটা তারা যেভাবে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল, ক্রোয়েশিয়ার কিন্তু বিদায় পড়ে যাওয়ার একটা শঙ্কা ছিল। তবে পানামা যেভাবে তাদেরকে আসলে ওয়েট করিয়েছে একটা গোলের জন্য, সেটা হচ্ছে ক্রোয়েশিয়াকে অন্তত বলে দিচ্ছে এই ক্রোয়েশিয়া 2018 ক্রোয়েশিয়া নয়, এই ক্রোয়েশিয়া 2022-এর ক্রোয়েশিয়াও নয়, এটা হচ্ছে একটু অন্য ক্রোয়েশিয়া, যেটাকে আসলে আমরা নর্মালি এত সাফার করতে কিন্তু আমরা দেখি না, খুব কমই দেখি। কিন্তু এই ক্রোয়েশিয়াকে দেখে আমার কাছে মনে হচ্ছে না যে তারা ওই আগের দুবারের মতো তো নাই। আমি জানি না, ক্রোয়েশিয়া অবশ্য টুর্নামেন্ট এলে কেমনে কেমনে জানি উঠে যায় পরের রাউন্ডে, ধাপে ধাপে উঠে যায়। কিন্তু আমি ক্রোয়েশিয়ার খেলা দেখে একটুও ইমপ্রেসড হতে পারি নাই, স্পেশালি এই ম্যাচে তো আরও বেশি না। ক্রোয়েশিয়া যে গোলটা করলো সেখানে রাইট সাইডে তাদের চমৎকার কম্বিনেশন প্লে ছিল এবং পাসালিচের কাছ থেকে পরে যে বল আসলো, আন্তে বুদিমির জায়গা মতো ছিলেন, হাঁটুতে লাগিয়ে বলটা জালে পুরেছেন। এইটা পেছনে হয়তো জ্লাতকো ডালিচের সেকেন্ড হাফে কিছুটা ফরমেশনাল চেঞ্জের কৃতিত্ব থাকতে পারে। মানে মাঝখানে তো 4-4-এর যদি হিসাবটা, ওই যে টুটাকে স্টেবল রেখে পরের যে সামনের চারজন, ওই জায়গায় বেশ ধারালো হয়েছিল ক্রোয়েশিয়া সেকেন্ড হাফে গিয়ে, এবং তাদের যে ফুল ব্যাকরা ছিল তারাও আসলে ওখানে যথেষ্ট সাপোর্ট দিয়ে গেছে, যেটা ক্রোয়েশিয়াকে হেল্প করেছে এই ম্যাচে এগিয়ে যেতে। কিন্তু জ্লাতকো ডালিচের অবস্থা আমি দেখছিলাম ম্যাচের শেষ অংশে গিয়ে, মানে হাঁপ ছেড়ে বাঁচার মতো অবস্থা, যে কোনো মতে তিনি পার পাচ্ছেন। এই ম্যাচে ড্র হলে পরে এইখানে আর সুযোগ থাকে না ক্রোয়েশিয়া টুর্নামেন্ট থেকে প্রায় বিদায় হয়ে যায়। সেই জায়গায় একটা বড় স্বস্তি ক্রোয়েশিয়া পেয়েছে। ম্যাচ শেষে তাদের সেলিব্রেশন দেখেও আপনি সেটা আঁচ করতে পারবেন। পানামা শেষের 7-8 মিনিটে যে ইনজুরি টাইম ছিল, সেখানে একটা ফ্রি কিক পেলো। সেখানে আসলে দিন শেষে পানামা যেখানে হেরেছে, পা যেখানে তাদের নামাতে হয়েছে, সেটা হচ্ছে আলটিমেটলি কোয়ালিটির কাছে। ওই কোয়ালিটিটা তারা ম্যাচ করতে পারে নাই, যেটা ক্রোয়েশিয়া আসলে আছে, যে কোয়ালিটি দিয়ে তারা ওই একটা গোল বের করে নিয়েছে। দেখেন 18 আর 22 আপনি লুকা মডরিচকে দেখেছিলেন একেবারে পিক জায়গায়। এই যে দুটা ম্যাচ গেল, লুকা মডরিচ আজকের ম্যাচেও খেয়াল করেন, তিনি কিন্তু হচ্ছে গিয়ে মানে মনে হচ্ছিল তিনি একটু হলেও স্লো হয়েছেন সাম কেসে, 58 মিনিট পর্যন্ত ছিলেন। আজকের ম্যাচটাতেও কিন্তু তাকে এক পর্যায়ে আসলে তুলে ফেলা হলো। মানে ইনফ্যাক্ট একবার একটা বিল্ড আপের সময়, মানে কাউন্টার থেকে আপনার বিল্ড আপের সময় দেখলাম শুধু গোলকিপার আর লুকা মডরিচ নিচে রয়েছেন, মানে ফরওয়ার্ড পুরো টিম যে এগিয়ে যাচ্ছে, লুকা মডরিচ কিন্তু ওটার সাথে আসলে তাল মেলাতে পারছেন না। সম্ভব, মানে মেসি রোনালদোর সামনে খেলেন, হি ইজ আ মিডফিল্ডার। তো এই জায়গাটায় এই লুকা মডরিচের আসল চেহারাটা আসলে ক্রোয়েশিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, না হলে তাদের যে কোনো সময় আসলে মানে বিদায় হলেও হয়ে যেতে পারে, যে কোনো বিপত্তি তাদের জন্য ঘটতে পারে, এবং সেটাই হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য আপাতত দুশ্চিন্তার কারণ। এই গ্রুপের শেষ ম্যাচে এই ক্রোয়েশিয়া তারা খেলবে ঘানার বিপক্ষে, আর ইংল্যান্ড খেলবে পানামার সঙ্গে, যাদের সঙ্গে তারা 2018-তে খেলেছিল। এই ক্রোয়েশিয়া ভার্সেস ঘানা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাচ। আই এম নট শিওর যে ক্রোয়েশিয়া সেখানে ওভারকাম করতে পারবে। আমার মনে হচ্ছে ঘানা ওই ম্যাচের ফেভারিট। মানে এই দুইটা ম্যাচ ডে যাওয়ার পর ক্রোয়েশিয়ার যে অবস্থা এবং ঘানার যে অবস্থা, সেটা দেখে মনে হচ্ছে ঘানা ফেভারিট। দর্শক, আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে আপনার আসলে মন্তব্য কি এই ক্রোয়েশিয়া নিয়ে। আর আমরা শেষ করছি ব্র্যাকম্যান প্রেজেন্স ওয়ার্ল্ড কাপ রান্নপের আজকের এই এপিসোড। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.